নমস্কার। আজকের আলোচ্য বিষয় রাধা। এই রাধা উপন্যাসটি কে লিখেছেন আপনারা হয়তো অনেকেই জানেন, যেহেতু আমাদের নেট সেট সিলেবাসের অন্তর্ভুক্ত। এই উপন্যাসটি তবে কার লেখা? লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো আজকের বিষয় হচ্ছে এই উপন্যাস সম্পর্কে আলোচনা করা। আমি দুটো পার্ট করেছি এই উপন্যাসের। আজকে আলোচনা হবে, আর এর পরের যে দ্বিতীয় যে পার্ট, সেই পার্টে থাকছে প্রশ্ন আলোচনা। তো শুরু করছি। সাধারণভাবে তারাশঙ্করের উপন্যাসে বিলুপ্তিপ্রায় সামন্তন্ত্রের সঙ্গে উদীয়মান শিল্প সভ্যতার দ্বন্দ্ব আমরা দেখতে পাই, এবং কি সামন্ত যুগের প্রতি লেখকের সহানুভূতি দেখতে পাই। সঙ্গে আঞ্চলিক জীবন ও নিচুতলার মানুষের চিত্র ইত্যাদিতে তার ঝোঁক ছিল। তো আমাদের আলোচ্য রাধা উপন্যাসে তারাশঙ্কর তার প্রিয় বৈষ্ণবীয় উপাখ্যানকে নতুন করে আমাদের সামনে তুলে ধরলেন, যা ইতিমধ্যে আমরা পেয়েছি রসকলি, মালাচন্দন, হারানো সুর, প্রসাদমালা, ইতিমধ্যে গল্প রায়কমল উপন্যাসে। তবে রাধা উপন্যাসে বৈষ্ণবীয় প্রচ্ছদে শুধু প্রেমের গল্প নয়, এটিকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলেও মেনে নিয়েছি। রাধা উপন্যাসের উৎস সম্পর্কে অধিকাংশ সমালোচক তারা একমত যে মহারাজ জয়সিংহের সভাপণ্ডিত কৃষ্ণদেব। তাহলে জয়সিংহের সভাপণ্ডিতকে কৃষ্ণদেব আচার্য বাংলাদেশে স্বকীয়ামত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে রাধামোহন ঠাকুর প্রমুখের কাছে অজয়পত্র লিখে দেন। তারই ভিত্তিতে রাধা উপন্যাস লেখা হয়েছে। একথা সত্য। অনেককাল ধরেই আমাদের দেশে স্বকীয়াবাদ ও পরকীয়াবাদের দ্বন্দ্ব ছিল, কিন্তু কোন অনুষ্ঠানের মধ্যে তার পরাজয় নির্ণীত হয়েছিল কিনা তা যতটা কিংবদন্তি, ততটা কিন্তু ঐতিহাসিক নয়। অন্তত তারাশঙ্কর যে দলিলটিকে তার উপন্যাসের ভিত্তিরূপে ব্যবহার করেছেন, আমরা জানি পরবর্তীকালে তার যথার্থ স্বীকৃতি পায়নি, কেননা অনুরূপ দলিল একাধিক পাওয়া গেছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ পণ্ডিতেরা তার বিশ্লেষণ করেছেন। সম্প্রতিকালের জনৈক গবেষক
তারা প্রমাণ করেছেন যে আমাদের দেশে কখনোই স্বকীয়া ও পরকীয়া নিয়ে কোনো বিচার সভা কিন্তু বসেনি। দলিলগুলি বিচার করেও তিনি দেখিয়েছেন সেগুলো জাল। কিংবদন্তি বা জাল দলিল নিয়ে খাঁটি ঐতিহাসিক উপন্যাস দেখা যায় কিনা এরকম প্রশ্ন কিন্তু উঠতেই পারে। তার উত্তরে আমরা বলতে পারি সেটা কোনো প্রতিবন্ধক নয়। একথা ঠিক যে রাধা উপন্যাসে ইতিহাস বহিরাগত, যদিও সেই ইতিহাসের চিত্রপট অকৃত্রিম, নিখুঁত ও জীবন্ত। অষ্টাদশ শতকের এক সামগ্রিক বিপর্যয়ের ছবি তিনি এঁকেছেন এই উপন্যাসে, যেখানে একদিকে বঙ্গদেশ জাফর খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দৌলার শাসন, আর অন্যদিকে ঔরঙ্গজেবের পতন, নাদির শাহের নৃশংস আক্রমণ। এই বিপর্যস্ত সময়ে সুজাউদ্দিনের মৃত্যু, সফররাজ খাঁর অযোগ্যতা, আলীবর্দীর হাতে তার পরাজয়, এই হানাহানির মাঝখানে মারাঠা শক্তির অবস্থান, বর্গীয় হানা, ভাস্কর পণ্ডিতের নেতৃত্ব এবং সেই সবের ফলশ্রুতি পরবর্তীকালে ৭৬-এর মন্বন্তর। এই যে ঘটে চলেছে বা ইত্যাদি যে ঘটনা, যার ইতিহাস আমরা আনন্দ মঠে দেখতে পেয়েছিলাম, আর তারাশঙ্কর তার অব্যবহিত পূর্বের ইতিহাসটুকুই নিয়েছেন। যে সামগ্রিক বিপর্যয় সমগ্র বাংলাদেশকে দুর্বল করেছিল, তারই সুযোগে ছোট ছোট ভূস্বামী জমিদার স্বায়ত্ত শাসনে তৎপর হয়ে ওঠেন। বেড়ে ওঠে মাৎসান্যায়। শৈব সন্ন্যাসীরা ভাড়াটে সৈন্য হিসেবে বিভিন্ন দলে যোগদান করে, যাকে সন্ন্যাসী বিদ্রোহ হিসেবে চিহ্নিত করেছেন কেউ কেউ। এই পটভূমিতেই মাধবানন্দের কাহিনী লিখেছেন তারাশঙ্কর, যে মাধবানন্দ বংশীধারী নয়, চক্রধারী কংসারী কৃষ্ণের উপাসক, যার সহচর কেশবানন্দ। তাহলে কি বলছে? যে মাধবানন্দ বংশীধারী নয়, চক্রধারী কংসারী কৃষ্ণের উপাসক, যার সহচর কেশবানন্দ। আর এই কেশবানন্দই প্রকৃত রাজনীতিবিদ এবং সক্রিয় কর্মী। আর এই উপন্যাসে তারই প্রচেষ্টায় সমগ্র হিন্দুস্থানের খবর সংগ্রহ, রাজেন্দ্রগিরি গোসাইয়ের সঙ্গে যোগাযোগ এবং সংঘ ও দল সংগঠন সম্ভব হয়েছে। তারাশঙ্কর এই রাজনৈতিক ইতিহাসের নিখুঁত ও জীবন্ত বর্ণনা দিয়েছেন এই উপন্যাসে। এমনকি বর্গী বিধ্বস্ত অঞ্চলের যে রূপ মাধবানন্দ ধ্যানে দেখতে পান, তা আমাদের আকৃষ্ট করে। কিন্তু এই বিক্ষুব্ধ বা রক্তাক্ত ইতিহাস ছাপিয়ে ভেসে ওঠে একটি মুখ, প্রেমের মুখ, যা মাধবানন্দ ধ্যানে জাগরণে বহুবার দেখেছেন। সমগ্র উপন্যাসেই এই মুখই প্রধান। এই একটি মুখের হাসি কান্নায় আন্দোলিত হয়েছেন মাধবানন্দ। জেগে উঠেছে তার সুপ্ত ও ক্ষুধিত ভালোবাসা। জীবনের সকাল ও মধ্যাহ্ন জুড়ে যাকে তিনি বারংবার অস্বীকার বা প্রত্যাখ্যান করতে চেয়েছেন, জীবনের অপরাহ্নে এসে তাকিয়ে দিয়েছেন সাদর স্বীকৃতি। রাধা
উপন্যাসের নামকরণ বুঝি এই জন্যই যে রাধা তিনি যিনি আরাধনা করেন। কি বলছে? যে রাধা তিনি যিনি আরাধনা করেন। এর আধ্যাত্মিক ব্যাখ্যা ছেড়ে দিলেও যাকে সেই মানবিক ও লৌকিক টান, ভালোবাসা, প্রেমের জন্য, প্রেমিকের জন্য আক্রান্ত প্রতীক্ষা আর সাধনা, সেই দুরহ তপস্যায় সিদ্ধ হয়েছে কিশোরী মোহিনী। একদিন সারা দেহ দিয়ে যে মাধবানন্দকে সে চেয়েছিল, যার দিকে তাকে তার আঁচলের জবাব পলাশগুলি অজান্তেই নিবেদিত হয়েছিল, ওই পলাশের মতো রাঙা কামনা দিয়ে যে ঘিরতে চেয়েছিল কৃচ্ছ সাধক মাধবানন্দকে, উপন্যাসের শেষে দেখি সেই মোহিনী কামনাকে প্রেমে রূপান্তরিত করেছে, দেহ হয়েছে মন। সব আরাধনা, সব সাধনা জীবন ও মৃত্যু পেরিয়ে এক পরম মিলনকে আঁকড়ে ধরেছে। একটু মন দিয়ে শুনবেন। ইতিহাস যে রাধা উপন্যাসের মুখ্য রস নয় তা আমরা জানি, কেননা মাধবানন্দ মোহিনীর দীর্ঘ ইতিবৃত্তে ইতিহাস কোনো নতুন মাত্রা যোগ করেনি, তাদের অন্তর্জীবনকে বিমথিত করেনি। ইতিহাস এখানে চালচিত্র মাত্র, বড়জোর মাধবানন্দের বীর্য প্রকাশের চকিত উদ্ভাসনের পটভূমি। যদিও রাধা উপন্যাসের শুরু থেকেই শক্তির আরাধনাই বড় দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত শক্তি নয়, প্রেমই এই উপন্যাসের অঙ্গিরস। চক্রধারী কংসারী কৃষ্ণ হাতে তুলে নিয়েছেন বাঁশি, আর সেই সুরে তুচ্ছ হয়ে গেছে রাজ্য ভাঙা গড়া। বর্গীর বা নাদির সার নৃশংসতা, জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব। এই কারণে মনস্বী সমালোচক লেখেন যে উপন্যাসটি নামে ঐতিহাসিক হইলেও প্রকৃতপক্ষে ইহা অন্তর্জীবনের কাহিনী। হ্যাঁ, ইতিহাস আছে, কিন্তু সমস্ত কিছুই যেন অন্তর্জীবন, অর্থাৎ ভিতর থেকে, অর্থাৎ ভিতরের কাহিনী, সেই অন্তর্লোকের কাহিনী। এর বইয়ের ঘটনা সমূহ এই অন্তর্জীবনের আবেগ চক্রে ঘূর্ণায়িত। এর ঐতিহাসিক অংশ অনেকটা বাহির হইতে আরোপিত, ইহার মর্মকথার সহিত শিথিল সংলগ্ন। যদিও এই সঙ্গে তিনি মনে করেন রাধা বাঙালির ধর্মচেতনার বিবর্তনকে তুলে ধরেছে, সেই ধর্মচেতনা যে স্বকীয়া ও পরকীয়াবাদের দ্বন্দ্ব, তা আমরা আলোচনার প্রারম্ভেই জেনে গেছি। ঘটনাটি সত্য বা জনশ্রুতি নির্ভর যাই হোক না কেন, এই উপন্যাসে সেই ঘটনার গুরুত্ব যে প্রবল, একথা মানতেই হয়। অষ্টাদশ শতকের বৈষ্ণব সমাজের একাংশের ছবি যে নিষ্ঠার সঙ্গে এঁকেছেন, এ তো সত্য কথা। আর সেই ছবি থেকে উঠে আসেন মাধবানন্দের মতো ব্যক্তিত্বময় কঠোর সাধক।
তিনি তার গুরুদেব কৃষ্ণদেবের পরাজয় মেনে নিতে কুণ্ঠিত এবং একক প্রচেষ্টায় রাধাবিহীন কৃষ্ণের বীর্যময় রূপ প্রতিষ্ঠার জন্য তৎপর। শ্যামরূপা গড় তার সেই মহতি ইচ্ছার স্থাপত্য। আমরা রাধা উপন্যাসের প্রথম পরিচ্ছেদে কি দেখি? নবীন সন্ন্যাসীর আবির্ভাব সকলকে সচকিত করেছে। যার অতীত ঐশ্বর্যময়, অথচ যিনি সর্বত্যাগী, রূপ যৌবনে যিনি অগ্নিকল্প, তিনি কামিনী বিদ্বেষী। এই অদ্ভুত বৈপরীত্যই নবীন সন্ন্যাসীকে শ্রদ্ধার আসনে স্থান দিয়েছে। চিরদিনের দেহবাদী কৃষ্ণদাসী পর্যন্ত হতবাক হয়ে গেছে। কৃষ্ণদাসী, তার মেয়ে হচ্ছে মোহিনী, কন্যা মোহিনীকে নিয়ে তার পদতলে মাথা নুয়েছে, কিন্তু মাধবানন্দ তিনি এসব থেকে দূরে, তিনি উদাসীন। নারী সঙ্গ এবং প্রসঙ্গ তার কাছে বিষবৎ, বিরোধ এখানে। চতুরিকা, নিপুণিকা, কৃষ্ণদাসী এতখানি পৌরুষ মেনে নিতে নারাজ। তিনি চান না, তার এই পৌরসত্ব সম্পর্কে তিনি নারাজ। তার অভিজ্ঞতায় সে দেখেছে সমস্ত পুরুষই নারীর রূপ যৌবনে নিমজ্জিত। রাধারমণ বা অক্রূর সরকারের লোলুপতার সঙ্গে সে পরিচিত। এই মাধবানন্দের প্রত্যাখ্যান, উদাসীন্য তার কাছে বিস্ময়কর এবং অস্বাভাবিক মনে হয়। শুরু হয় ষড়যন্ত্র। নিজের অবসিত যৌবনের দিকে তাকে ক্ষোভ হয় কৃষ্ণদাসীর, এবং তখনই দেখতে পায় নব উদ্ভিন্ন যৌবনা মোহিনীকে। মাধবানন্দের তপস্যা ভঙ্গের একমাত্র যোগ্য মাধ্যম এই কিশোরী। শুরু হয় প্রেমের, কামের দীক্ষা। নিষ্পাপ কিশোরী হৃদয়ে জেগে ওঠে মাধবানন্দের ভাব গম্ভীর মূর্তি, যেখানে প্রেম আর পূজা একাকার। সেই সময়ের বাংলাদেশের ছবিটি তারাশঙ্করের ভাষায় নিখুঁতভাবেই ধরা পড়েছে। প্রথম পরিচ্ছেদে তিনি বলছেন যে বাংলাদেশে মহাপ্রভুর যে বৈষ্ণব ধর্ম মহাপ্লাবন এনে দিয়েছিল বা এনেছিল, জীবনকে সাগর সঙ্গমের মহাতীর্থে পৌঁছে দিয়েছিল, সে স্রোতধারার মুখ তখন মজে এসেছে। ফলে দেশের অবস্থা হয়েছে বিলের মতো। মাছেরা যেমন এক্ষেত্রে সাগর সঙ্গমে পৌঁছতে পারে না, সাগরের স্বাদ পায় না, বিলের জল তলেই চক্র আকারে পাক খেয়ে খেয়ে উছল মেরে অসীমের সীমা অতুলের তল পাওয়ার ভ্রান্ত আস্বাদে বিভোর থাকে। মানুষেরাও তেমনি আচার আচরণ পালনের মধ্যেই পরম প্রাপ্তির স্বপ্ন দেখে, কল্পনা করে।
এই ঘোলা জলের বুকেই মাধবানন্দের সাদা পালের নৌকা বয়ে গেছে। তাই মাধবানন্দকে ঘিরে লেখক এক্সপেরিমেন্ট করতে চান। একদিকে তার অতীত জীবন, যা স্বকীয়া ভজন, অন্যদিকে কৃষ্ণদাসী ও মোহিনীর সান্নিধ্য, বর্গীর ও অক্রূরদের সঙ্গে প্রত্যক্ষ বিরোধ। আর এভাবেই মাধবানন্দ পেরোতে থাকেন একটার পর একটা অভিজ্ঞতার স্তর। যেসব সাধনা ভজনের বাইরেও তাকে যেতে হয় সেই রাজনৈতিক পরিবেশে। কে ছিল সহায়ক? কেশবানন্দ। একসময় সমস্ত ঘটনাই তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। মাধবানন্দকে শিখণ্ডী রেখে তার শিষ্য কেশবানন্দ সঙ্গদল তৈরি করল। রাজনৈতিক বিরোধ মেতে ওঠে। যে রাজনৈতিক বিরোধ, সেই রাজনৈতিক বিরোধে মেতে উঠলেন। দ্বিতীয় আনন্দমঠ তৈরি করতে চায় কেশবানন্দ, এবং সেই চরম মুহূর্তেই পরপর ঘটে যায় এমন কতগুলি ঘটনা যা মাধবানন্দকে সচেতন ও আত্মগ্লানিযুক্ত করে। বর্গীদের সঙ্গে যুদ্ধ, অক্রূর এবং গোপালানন্দকে হত্যা, এবং সেই সঙ্গে আশ্রয় প্রার্থী মোহিনীকে কঠোরভাবে প্রত্যাখ্যান। মাধবানন্দের মনোরাজ্যে বিপ্লব এনে দেয়। অসুস্থতা যার প্রতীকী লক্ষণ। এছাড়া অন্য কোনো লক্ষণ লেখক আমাদের জানান নেই। একটানা 12 বছর অসুস্থ মাধবানন্দ 16 বছর ধরে শ্যামরূপাগড় থেকে দূরে আছেন। শুধু এইটুকুই তথ্য তিনি জানিয়েছেন। ফলে উপন্যাসের শেষাংশে পেরুজিকে দেখে মাধবানন্দের উচ্ছ্বাস একটু অসঙ্গত মনে হয়। বাঁশুড়িওয়ালি ওরফে মোহিনীকে চিনতে পেরে তার উপলব্ধি, সেই 15 নং পরিচ্ছেদ, সেখানে বলছেন, আজীবন নিবারিত জীবন সত্যের এই কি মহাপ্রকাশ। জীবনের সেই মর্মান্তিক নাস্তিক আনন্দে, আশায়, সুখে দুঃখে, সাধনায় কামনায় পূর্ণ হয়ে উঠেছে। আচ্ছা, মাধবানন্দের জীবনের সেই মর্মান্তিক নাস্তিক কেন এভাবে পূর্ণ হলো? হওয়া উচিত কিনা এইসব প্রশ্ন সত্যই মনে জাগে। অবশ্যই মনে জাগার কথা। আর তখনই মনে হয় যে দ্বন্দ্ব, চেতনা, গল্প, উপন্যাস, নাটকের প্রাণ স্বরূপ এখানে তারাশঙ্কর তার যথাযোগ্য ব্যবহার করতে পারেননি। প্রসঙ্গত আমরা ভাবতে পারি, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা এবং রবীন্দ্রনাথের বিসর্জনের কথা কি হয়েছিল সেখানে? যেখানে মানুষের আকাঙ্ক্ষিত শাশ্বত সৌন্দর্য প্রেম অধরা থেকে যায় বলেই নদীর স্রোতে কপালকুণ্ডলা ভেসে গেছে। ভেসে যেতে হয়, তাকে ঘরে বাঁধা যায়নি। আবার প্রথা লালিতর রঘুপতি কিভাবে প্রথা ভেঙে প্রকৃত ধর্মের চিন্ময় রূপ চিনে নিলেন তা অস্পষ্ট থাকে না। দুটি ক্ষেত্রেই মৃত্যু জীবনের হিরণ্যময় আচ্ছাদন খুলে দিয়েছে। আর এই রাধা উপন্যাসে মাধবানন্দের আত্মিক মৃত্যু ঘটেছে। এই আত্মিক মৃত্যু
মৃত্যু ঘটল প্রথম। পঞ্চদশ পরিচ্ছেদে যখন তিনি অকুলস আনন্দে অসংকোচ বাহু বিস্তার করে প্রার্থীর মতো নতজানু হয়ে বসলেন, ততক্ষণে কথা বের হলো, তুমি রাধা, আমার রাধা। তখনই বুঝতে পারি 14 পরিচ্ছেদ ধরে আমরা যে মাধবানন্দকে চিনি, সেই মাধবানন্দ ইনি নন। অতঃপর কি হলো? হাতির পায়ে পিষ্ট হয়ে সর্ব অর্থেই মাধবানন্দের মৃত্যু হলো। অথচ এই মৃত্যু কিন্তু জীবন সত্যের মহাপ্রকাশ নয়। এই কারণে যে মাধবানন্দ প্রেমিক কৃষ্ণকে মানেননি, স্বকীয়াবাদকে চরম বলে মেনে নিয়েছিলেন এবং তাতে যে সিদ্ধি আসতে পারে না তা নয়। চরিত্র হিসেবে কৃষ্ণদাসীও যথেষ্টই মনোহর। তার দাপট, ইচ্ছা শক্তির প্রবলতা যৌবন বিলাস রাধা উপন্যাসে বারংবার আলোড়ন এনেছে। ঝড়ো মেঘের মতোই কৃষ্ণদাস এই উপন্যাসে গতি দিয়েছে। একটি ক্ষীয়মান এবং ভ্রান্ত প্রথাকে, বিশ্বাসকে যেভাবে সে আঁকড়ে ধরেছে, পুনর্জীবিত করতে চেয়েছে এবং শেষ পর্যন্ত উন্মাদ হয়েছে, তার রুদ্ধশ্বাসে পড়ার মতোই। তার নিজের অক্ষমতা সত্ত্বেও কর্তা মোহিনীকে দিয়ে সে তার উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছে, মাধবানন্দকে রাধা ভজনায় প্রবৃত্ত করতে চেয়েছে এবং সেটা দেখিয়েছে। শাস্ত্রচর্চা, কামকলা, সঙ্গীত, রূপচর্চা সবকিছুতেই সে তার মেয়েকে নিপুণিকা করে তুলেছে। তার সেই প্রয়াস ব্যর্থ হয়নি। বুদ্ধদেব বসুর কাব্যনাট্য আমরা কলেজ লেভেলে পড়েছিলাম বা ইউনিভার্সিটি লেভেলে অনেকের ছিল। তপস্বী ও তরঙ্গিনী, সেখানে ললাপাঙ্গি তার কন্যাকে যা বলেছিল সে কথা কৃষ্ণদাসীরও। শোন, ঋষ্যশৃঙ্খ তপস্বী হতে পারেন, কিন্তু তারও দেহ রক্ত মাংসে গড়া। অনাবৃষ্টির আকাশে যেমন মেঘ, তেমনি হবে তার হৃদয়ে তোর উদয়। একটি মাত্র আঙ্গুলে যদি স্পর্শ করিস, তা হবে তপ্ত পৃথিবীর বুকে জলবিন্দুর মতো। ধীরে ধীরে তুই বৃষ্টি হয়ে নেমে আসবি, তার ধ্যানের পাষাণ গলে যাবে। আর তখন তিনি একদিন তপস্যা করে যা পাননি, তুই তাকে দিবি সেই ব্রহ্মানন্দ স্বাদ। আমরা জানি মাধবানন্দের প্রতিজ্ঞা ও সাধনায় এই সাধনার যে পাষাণ, তা একমাত্র মোহিনীর কাছেই সম্ভব এবং মোহিনী তা পেরেছে। অবশ্য একদিনে তরঙ্গিনী যা পেরেছে, তার জন্য মোহিনীকে 16 বছর অপেক্ষা করতে হয়েছে, কিন্তু সার্থক হয়েছে। জুঁই ফুলের মতো স্নিগ্ধ, অপাপ সুন্দর কিশোরী মোহিনী। মায়ের পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করেনি। কখনো সে ভাবেনি নবীন গোসাই তার মৃগয়া। মাধবানন্দকে সে তার কুমারী হৃদয়ের প্রথম ভালোবাসা অর্পণ করেছে, যা দেবভোগ্য। এই জন্যই কয়ুর সঙ্গে তার বিবাহ হতে পারে। মাধবানন্দের এই প্রস্তাব তার কাছে অসুচি মনে হয়েছে, কারণ সে জেনেছে মাধবানন্দ সেই পুরুষ নারীরা যাকে কামনা করে, যে স্বপ্ন, আর সেই স্বপ্নকে লাভ করার জন্যই মোহিনীর দুশ্চর তপস্যা, কঠোর আরাধনা প্রাপ্তির মুহূর্তেও তাই সে উচ্ছল নয়, কামার্ত নয়। অথচ মাধবানন্দ সেখানে বিহ্বল, বিবশ।
মাধবানন্দের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেও প্রাণ ত্যাগ করেছে। আর এই ঘটনার মধ্যে যতখানি অলৌকিকত্ব আছে তার চেয়ে বেশি আছে প্রেমের মধ্যে যে পবিত্রতা, সেটা যে আশা, যে স্বপ্নকে নিয়ে মোহিনীর প্রতীক্ষা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে নিজের প্রয়োজনও তার কাছে ফুরিয়ে গেছে। রাধা উপন্যাসের ধর্মীয় প্রচ্ছদ মোহিনীর মানসী প্রেমের কাছে ঋতগৌরব। অন্যদিকে বৈষ্ণব জীবন কেন্দ্রিক তারাশঙ্করের গল্পগুলিতে কয়ের মতো এটি অদ্ভুত চরিত্র ঘুরে ফিরে আসে, যার না মানুষ গোছের, যারা না মানুষ গোছের, অথচ এক আদিমতা, ভালোবাসার অন্ধতা এদের স্বতন্ত্র করেছে। তাহলে চরিত্র নির্মাণের কৃতিত্ব ছাড়াও রাধা উপন্যাস প্রকৃতির আলেখ্য রচনার জন্য কিন্তু স্মরণীয় হয়ে আছে। প্রথম, পঞ্চম ও দশম অন্তত এই তিনটি পরিচ্ছেদে প্রকৃতির বিধুর মধুর ছবি তিনি এঁকেছেন। সঙ্গে তারাশঙ্করের ভাষা ব্যবহার নিয়ে অনেক সমালোচকই ক্ষুব্ধ। এই উপন্যাসের ক্ষেত্রে এইটুকু বলা যেতে পারে, আগাগোড়া একটি কবিত্বের আমেজ তিনি সঞ্চারিত করতে পেরেছেন ভাষার মধ্যে। আর তারাশঙ্করের বলিষ্ঠ হাতির রচনা, তার এই বর্ণনা কৌশল, কাহিনী বয়নের চমৎকারিত্ব সমস্ত কিছুই নিবিড় করে রেখেছে রাধা উপন্যাসকে। প্রেমের উপন্যাস হয়েও রাধা ছক বাঁধা গতানুগতিক নয়। এক বিচিত্র জটিল কামনা কিভাবে ধর্মের আচ্ছাদনে লেলিহান হলো, কিভাবে একটি মানুষ ব্রত পালনের কৃচ্ছতা থেকে ব্রত ভঙ্গের দুর্গমতা পার হলো, তার ইতিহাস আর ভাষ্য এই রাধা উপন্যাসটি। মাধবানন্দের চোখ থেকে জলের ধারা নেমে এলো। বলতে চাইলেন, তুমি রাধা, তুমি রাধা, তুমি রাধা, কিন্তু পারলেন না। এখানে মোহিনী রাধায় রূপান্তরিতা হচ্ছে কিভাবে তা কিন্তু লক্ষ্য করা যায়। ওই একই অধ্যায়ের শেষে নীরব সত্য সরব হয়েছে। সংযম নীতি নিয়ম ভেঙে মাধবানন্দ মোহিনীর সামনে নত জানু হয়ে বলেছে, তুমি রাধা, আমার রাধা। তাহলে তারাশঙ্করের রাধা উপন্যাস একালে বহু কৌণিক পাঠের দাবি করে। বর্তমান আলোচনা গ্রন্থের লেখক সুধাংশু শেখর সাধ্যমতো রাধা উপন্যাসকে ব্যাখ্যা করেছেন, প্রচলিত কিছু পর্যায়ে ভাগ করে বিশ্লেষণ করেছেন, যেখানে তার অধ্যাবসায় ও পাঠ পদ্ধতি আমাদের অবশ্যই ভালো লাগে। আর এই আলোচনা যে তাদের অর্থাৎ আমাদের পাঠ্যপ্রস্তুতির সহায়ক, এতে কোনো সন্দেহ নেই। তারাশঙ্কর মানস ও তার রাধা উপন্যাসের নানা দিক চিত্রায়নে ওনার পরিশ্রম সার্থক। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এই রাধা উপন্যাসের দ্বিতীয় পার্টে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব নেটসেট ভিত্তিক। আজকের মতো নমস্কার।